This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুস্থ মানসিকতার মৌলবাদীদের ফারাক বুঝতে পারছেন? কিছু মানুষ যারা সুস্থ মানসিকতা, সুস্থ চিন্তা ভাবনায় বিশ্বাস করেন, তারা এই মুহূর্তে যেটা যথার্থ বক্তব্য রাখার সেই বক্তব্যগুলো রাখছেন, সুচিন্তিত পরিণত মনস্কতার পরিচয় দিচ্ছেন। আর যারা সন্ত্রাসবাদী, যাদের মূল লক্ষ্য অস্থিরতা তৈরি করা, তারা তাদের কাজ করছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজ লিখিত বিবৃতিতে চিন্ময় দাসের মুক্তির দাবি জানিয়েছে। আর একই দাবি জানাচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। অন্য গোষ্ঠীর পীরজাদা নওশাদ সিদ্দিকী তার রাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ হাই কমিশনে অভিযান করেছেন। দেখেছেন, কালকে ডেপুটেশন দিয়েছেন, তিনি নিন্দা করেছেন। নাখোদা মসজিদের ইমাম নিন্দা করছেন, বলছেন নিরীহ মানুষের উপর এই অত্যাচার নিন্দনীয়। সবাই ধর্ম, বর্ণ, জাত, ভাষা নির্বিশেষে এক হয়ে প্রতিবাদ করছেন। এটা আমাদের দেশের সম্প্রীতির ছবি, এটা আমাদের মূল্যগত ঐক্য, আমাদের শক্তির জায়গা। একটা জিনিস বুঝতে পারছেন, চিন্ময় দাস নামটা কিন্তু ক্রমশ এই উপমহাদেশের ধর্মীয় আর রাজনৈতিক আঙিনায় পরিচিত হয়ে উঠছে এবং সংখ্যালঘুদের স্বর হয়ে উঠছে, প্রতিনিধি হয়ে উঠছেন সব জায়গায়। যেখানে যারা সংখ্যালঘু আছেন, হয়তো তাদের সবার প্রতিনিধি হয়ে উঠছেন এই চিন্ময় কৃষ্ণ দাস। যারা ওই চাপাতি কিরিচ দিয়ে রক্তের নাড়ি কেটে বা রক কেটে হত্যা করে, সেই জামাত একদিকে, আর আরেকদিকে নিরস্ত্র চিন্ময় দাস। এই ছবিটা মানুষজন দেখছে, বুঝছে, চিন্ময় দাসের জন্য সরব হচ্ছে। অথচ নিরস্ত্র মানুষটাকেই ওই অস্ত্রধারীরা সন্ত্রাসবাদী বলছেন। অহিংসাকে এত ভয়, ভয় তো পাই, সেটা সেই গান্ধীজির আমল থেকে আমরা দেখেছি। আর এই অশান্ত পরিস্থিতিতেই ওই ঘোলা জলে মাছ ধরতে তো কিছু লোকজন নেমে পড়ে না, ভয়টা সেই জায়গাটাতে। এর মধ্যে আবার কলকাতায় গ্রেফতার হয়েছে সেলিম মাতব্বর নামে এক বিএনপি সদস্য। না, হঠাৎ করে আসেনি, 2 বছর আগে এসেছিল, ওই হাসিনা জমানার সময় ভুয়ো নথি নিয়ে ভারতে ঢুকে পড়েছিল। তারপর যথারীতি এখান থেকে সব জিনিসপত্র বানিয়ে টানিয়ে নিয়ে, পরিচয়পত্র বানিয়ে নিয়েছে, বানিয়ে রবি শর্মা হয়ে গেছে, হয়ে গিয়ে মার্কো স্ট্রিটের হোটেলে দিব্যি কাজকর্ম করছিল, আরামে ছিল। পার্ক স্ট্রিট থানার পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতার করেছে। এটা তো খুব প্রশংসাযোগ্য বিষয়, কিন্তু এর তলিয়ে ভাবলে এর মানে কি? মানে কলকাতা পুলিশের নাকের ডগায় এক বাংলাদেশি ভুয়ো নথি নিয়ে 2 বছর চাকরি করে গেল, এখানে এসে ভুয়ো নথিপত্র সব বানিয়ে নিল, আর সেটা ধরতে, তাকে গ্রেফতার করতে 2 বছর লেগে গেল। দেখুন, এই প্রশ্ন করতেই তৃণমূল নেতা তো বিএসএফের দিকে আঙুল দেখিয়ে দিচ্ছেন। ওটা নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতা, কারণ বিএসএফ অনুপ্রবেশ রুখতে পারেনি। ঠিক, বিএসএফের ব্যর্থতা তো বটেই, কিন্তু কলকাতা পুলিশই তো গ্রেফতার করেছে, তার জন্য পার্ক স্ট্রিট থানার কৃতিত্বটা বড় করে দেখা হচ্ছে। এটাও ঠিক, ধরতে যখন পেরেছে পার্ক স্ট্রিট থানাকে কৃতিত্ব দিতেই হবে, কলকাতা পুলিশকে কৃতিত্ব দিতেই হবে। তাহলে 2 বছর ধরে যে সে কলকাতায় চাকরি করছে, সেটা কার ব্যর্থতা? বিএসএফের? দেখুন, এইরকম যুক্তির সঙ্গে হয়তো সব কিছু নিয়ে তর্ক করা চলে না, কিন্তু কোথাও কোথাও তর্ক তো লেগে যাচ্ছেই। বাংলাদেশে হিন্দু নিপীড়ন শুরু হওয়ার পর বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছেন বিরোধী দল নেতা। এই ডাকগুলো না অদ্ভুত, এটা আবেগ থেকে ডেকেছেন, এবং সত্যি তো সব প্রতিবাদের বিভিন্ন ধরন থাকে। সুতরাং বিরোধী দল নেতাও বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছেন, ঠিক যেরকম এর আগে যখন আমরা শুনেছিলাম চীন অরুণাচলে ঢুকে পড়ছে, আমাদের জমি জায়গা দখল করছে, উত্তেজনা বাড়াচ্ছে, গালওয়ান ঘটেছে, তখন তো এখানে এদেশে চীনা দ্রব্য বয়কটের, চীনকে বয়কটের ডাক উঠেছিল। সেদিক থেকে দেখলে এই যে বিরোধী দল নেতা বাংলাদেশ বয়কটের ডাক দিয়েছেন, সেটা নিয়ে অস্বাভাবিক কিছু ভাবার কোনো কারণ নেই। কিন্তু মুশকিল হচ্ছে
তারপরে এরকম আর বেশ কিছু বয়কটের ঘোষণা। সেই ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে একটা হাসপাতাল ঘোষণা করেছে তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না। ডাক্তাররা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করতে শুরু করেছেন তারা বাংলাদেশি রোগীদের দেখবেন না। আচ্ছা বলুন তো, সব পেশায় কি সব রকম আবেগে ভাষা চলে? মানছি, তারাও মানুষ, এদেশের মানুষ হিসেবে এখানকার মানুষজনের যে সেন্টিমেন্ট, যে আবেগ, সেটা তাদের মধ্যেও পুরো মাত্রায় বর্তমান। কিন্তু তারপরেও যুদ্ধক্ষেত্রে ডাক্তাররা দেখেন নাকি কোন পক্ষের সৈন্য? চিকিৎসা করেন না? রেড ক্রস বলে জিনিসটাই তো থাকতো না যদি এরকম কিছু হতো, তাই না? আর আরেকটা কথা ভেবে দেখুন, এই যারা আসছেন চিকিৎসা করতে তাদের তো ভারত সরকার অনুমতি দিয়েছে, তারা তো বৈধ কাগজপত্র নিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে এসছেন। দেশ যেখানে তাকে এখানে চিকিৎসার সুযোগ দিচ্ছে, তাকে কেউ ব্যক্তিগত কারণে ফিরিয়ে দিতে পারেন? ওই বললাম, প্রত্যেকটা পেশার একটা নিজস্ব ধর্ম আছে। সেই ধর্ম তাহলে চ্যুত হয়ে যাচ্ছে না যিনি বা যারা প্রত্যাখ্যান করছেন? একটু ভেবে দেখুন, এটা আমার জাস্ট মনে হলো। সব জায়গায় সব কিছু কি চলে? নৈতিকতার দিক দিয়ে সেটাও তো অন্যায় হয়ে যায় না? আর যেখানে আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করছি, আরেকটা অন্যায় করা কি আমাদের সাজে? আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। ওরা উত্তর দেওয়ার সময় এসেছে, এটা মুখে নয়, কার্যক্ষেত্রে। এখন কোনো অসুস্থ মানুষ, অসুস্থ রোগী কোনো সেবা প্রতিষ্ঠানের সামনে এসে পৌঁছলে তাকে তিনি কোথা থেকে এসছেন, কি এসছেন, তার উপর বিচার করে ফিরিয়ে দেয়া, সেটা কতখানি নৈতিক দিক থেকে ঠিক, এটা এখন একটা যেহেতু প্রচার চলছে, প্রচারের সঙ্গে হাওয়ায় থাকতে কোনো সংস্থা একটা সস্তা রাজনীতির জন্য এসব বলতে পারে। যদি তারা অথরাইজ ভাবে আসেন, যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন, তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারে। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, তাই নিয়ে গোটা বিশ্বে সমালোচনার ঝড় বইছে। আমেরিকা, ব্রিটেন সমস্ত দেশ উদ্বেগ প্রকাশ করেছে। আমরাও উদ্বিগ্ন, চরম উৎকণ্ঠিত। এবার দ্রুত পরিস্থিতি বদলের জন্য যা যা করা দরকার সেটা অবিলম্বে করা হোক, এটা আমরা চাই। আমাদের দেশ কড়া নজর রাখছে, কিন্তু একই সঙ্গে আমাদের অবস্থানটাও স্পষ্ট হওয়া উচিত। সংখ্যালঘু অত্যাচারের ঘটনায় তীব্র উৎকণ্ঠার পাশাপাশি এই ইস্যুকে হাতিয়ার করে কেউ যদি বিভেদের খেলা খেলেন, আমরা কিন্তু সেই বিভেদকামী খেলা নিয়েও আশঙ্কিত। এগুলো আগুন নিয়ে খেলা, যেখানেই খেলা হোক সেগুলোতে কিন্তু হাত পোড়ার সম্ভাবনা পুরো দস্তুর, ঘরে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেন আমরা ভুলে না যাই। ওপারের বিষাক্ত বাতাস যেন আমাদের স্পর্শ না করে, সেই জন্য কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরই থাকতে হবে, এটাই আমাদেরই দায়িত্ব। ওপারের সংখ্যালঘুরা হিন্দু, কিন্তু দিনের শেষে তারা বাংলাদেশেরই বাসিন্দা। বাংলাদেশ তাদের দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, এটাই আমরা চাইছি। এর বাইরে আমাদের কিছু করার জায়গা নেই। কিন্তু সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি, সেটা কি আমাদের চাওয়ার উপর নির্ভর করে? ওপারের সংখ্যালঘুদের অধিকারের দাবিতে এপার বাংলায় লড়ছে বিজেপি, আর এপারের সংখ্যালঘুদের সম্পত্তির অধিকারের লড়াইতে ময়দানে নেমেছে কে? তৃণমূল। এপার আর ওপার, মানে দুটো জায়গাতেই তো সংখ্যালঘু কেন্দ্রিক দুটো ইস্যু ওই রাজনীতির চেনা ট্র্যাকে দৌড়তে শুরু করেছে। রেল লাইন যেরকম সমান্তরাল চলে, ঠিক সেরকম, তাই না? রাজনীতির ধোঁয়ায় দুটোই সমান গতিতে দৌড়চ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার শাসক দল, বাংলার মানুষ অত্যন্ত সচেতন। তাই কোনো অশুভ শক্তি এই ধরনের সংখ্যাগুরু সংখ্যালঘু ভেদাভেদের চেষ্টা করে রাজনীতি কোনো প্ররোচনা দিলেও মানুষ তাতে সাড়া দেন না, এবং সম্প্রীতিটা আলটিমেটলি বাংলায় রক্ষা করা যায়। ভারতবর্ষের রাজনীতি অন্ততপক্ষে ভারতীয় জনতা পার্টির দ্বারা কখনো সংখ্যাগুরু সংখ্যালঘু কেন্দ্রিক হয় না। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের রাজনীতিতে একমাত্র দল
যারা সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে না। ভারতীয় জনতা পার্টি ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। শাসক আর বিরোধী দুদলই বলছে তারা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে রাজনীতি করেন না। মানে সোজা কথা, ধর্মীয় মেরুকরণ নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, ধর্মকে তারা টাচ করেন না। ওই সেই সপ্তপদী, টাচ করবে না, সেরকম ব্যাপার আর কি, কে যেন বলে দিয়েছে। এর থেকে সহজ সরল সেলফ সার্টিফিকেট আর কিছু হতে পারে নাকি? কি স্বচ্ছ, কি শুভ্র। দেখুন, আমরা রাজনীতির প্যাচ পয়জার বুঝি না, আমরা সাধারণ মানুষ ওই রাজনৈতিক নেতাদের কথা শুনি, আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। সবসময় পারি না, অধিকাংশ সময়ই পারি না, তবে ওনারা নিজেদের মতো করে সহজভাবে যেটা বোঝান সেটা অবশ্য খুব সহজ হয়ে আসে, আলটিমেটলি সেগুলো আমরা বুঝিও। কিন্তু এর বাইরে স্পেসিফিক দুটো ইস্যু নিয়ে যদি ভাবি তাহলে কি দেখব? বাংলাদেশে হিন্দু নিপীড়ন আর এখানে ওয়াকফ সংশোধনী বিল, এই দুটোই তো রাজ করছে। এই দুটোর সঙ্গে কি জড়িয়ে রয়েছে? সংখ্যাগুরু সংখ্যালঘু এই ব্যাপারগুলো জড়িয়ে নেই। তৃণমূল কি বলছে? বলছে বিজেপি ওপারের সংখ্যালঘুদের হাতিয়ার করে এপারের হিন্দু ভোটকে একত্রিত করার চেষ্টা করছে, মানে ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ। এটা তো বিজেপি আগেই বলে দিচ্ছে তারা কখনো করে না, তারা ভোট ব্যাংকও বানায় না। এবার পাল্টা আর কি বলছে বিজেপি? বলছে ওয়াকফকে হাতিয়ার করে তৃণমূল সংখ্যালঘুদের নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করছে। কি মুশকিল! দু দলই বলছে ধর্মীয় রাজনীতিতে নেই, কেউই নাকি ধর্মীয় মেরুকরণ চায় না, অথচ দু দলই একে অপরকে ওই একইভাবে ওই ধর্ম নিয়ে খেলার অভিযোগে বিদ্ধ করছে। এবার উল্টো দিক থেকে যদি ভাবেন তাহলে দেখবেন যে দুটো রাজনৈতিক শক্তি যে যার নিজস্ব ভোট ব্যাংকের কথা ভাবছে, যে যার টার্গেট যে ভোট ব্যাংক তার জন্য ছুটছে, এবং শুধু ছুটছে না, তীব্র গতিতে ছুটছে। ওই চোখে ঠুলি পড়া অবস্থায় যেরকম ওই একদিকে ছোটে ঘোড়া, সেই রকমভাবে ছুটছে। আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। 30,000 বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন, তারপরে 71-এর বিজয় এসেছে। রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ট্রু ভারতীয়রা করবে। যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। কিন্তু তার মানে এই নয় যে আজকে বিজেপি বর্ডারে গিয়ে উস্কানি দেবে, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কমিউনাল ফিলিংস তৈরি করবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমরা সবাই উদ্বিগ্ন। আর ওখানে শুধু সংখ্যালঘু খুন হয়নি, এখন যে সরকার সে তার নিষ্ক্রিয়তার জন্য অনেক খুন হয়েছে।